তুমি তো মানুষের জীবনের গল্প বলো। তো তুমিও তো এক অর্থে আসলে সেলিব্রিটি। না সেটা তুমি মনে করো না সেটা তোমার বিনয়। তো আসলে তোমার জীবনের গল্পটা আমি শুনতে চাই। মানে শুনতে চাই মানে তোমার শৈশব, বেড়ে ওঠা, তোমার ফ্যামিলি সব তো আর আসলে এক ইউটিউব না, সম্ভব না। সম্ভব সম্ভব না। কারণ সব আমার জীবনের গল্প আসলে আমি আম এখন পর্যন্ত কোথাও বলিনি। আমি শর্ট করে যতটুকু বলেছি বিভিন্ন জায়গায় আমি সেটাই বলি। সেটা হলো যে আমি পড়াশোনা করেছি ১ম আমার স্কুল হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রামের স্কুল। আমার মনে আছে আমি ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেছি একেবারে গ্রামের একটা স্কুলে। তারপরে আমি বিডিআর স্কুলে পড়াশোনা করি। না, আমি বোধহয় এখানে আমি একটু বলি। আমি আম মেবি আমি আমার স্কুলের যে মেমোরি এটা মনে পড়ে যে আমি খুব ছোটবেলায় আমি গ্রামের একটা স্কুলে আমার দাদি আমাকে নিয়ে যেত। হঠাৎ করে একদিন বাবা বিডিআরে ছিলেন। আ পুরো পরিবারকে নিয়ে চলে গেলেন ঠাকুরগাঁয়ে। ঠাকুরগাঁও বিডিআর স্কুলে আমি ক্লাস 3 পর্যন্ত পড়েছি। এইটা আমার খুব ভালো মেমোরিতে আছে। 3 এর পরে হচ্ছে হলো আমাদের আবার সেই গ্রামে চলে আসতে হয় বাবার পোস্টিং এর কারণে। ওখানে আমি হচ্ছে হলো ক্লাস 8 পর্যন্ত পড়ি। তারপরে হচ্ছে বগুড়াতে। তারপরে আমি বগুড়া ক্যান বোর্ড স্কুলে আমি 9-10 এসএসসি। আমাদের সময় স্টার, স্ট্যান আ এসব ছিল। তো আমি স্টার মার্কস নিয়ে মানবিক থেকে পাস করি। এরপরে আমি পাবলিক কলেজে ইন্টারমিডিয়েট পাস করি। ওটাও আমার স্টার মার্কস ছিল হিউম্যানিটিজ গ্রুপ থেকে। তারপরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্যই আমার ১ম ঢাকা শহরে আসা। এর আগে আমি কখনো ঢাকা শহরে আসিনি। সেটা ২০০০ সালে। তো আমি পড়াশোনা করেছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এ কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের সম্পর্কে আমার খুব একটা জানা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি আসলে চান্স পেয়েছিলাম। আ মজার বিষয় হচ্ছে যে আমি ৪ টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম। একটা হচ্ছে জাহাঙ্গীরনগরে, একটা রাজশাহী ইউনিভার্সিটিতে, আরেকটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং আরেকটা ছিল সেটা হচ্ছে আমার বাড়ির পাশে বগুড়া আজিজুল হক কলেজে। আমার ধারণা ছিল যে আমি যদি কোথাও চান্স না পাই এট লিস্ট আমি আজিজুল হক কলেজে চান্স পাবো। আমি বগুড়াতেই পড়াশোনা করব। তো মজার বিষয় হচ্ছে আমি ৩ টা ইউনিভার্সিটি, ৩ টা পাবলিক ইউনিভার্সিটিতে আমি চান্স পেয়েছিলাম কিন্তু আমি আজিজুল হকে চান্স পাইনি। তো এটা আমি খুব সবাইকে খুব মজা করে বলি। এটার পেছনের অন্যতম কারণ ছিল হচ্ছে আজিজুল হকের যে ভর্তি পরীক্ষা হয়েছিল আমার ধারণা ওখানে যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, আমি উনাকে ইকোনমিক্সের একটা কোয়েশ্চেন বলেছিলাম, "স্যার এই কোয়েশ্চেনটা তো ভুল এসছে পরীক্ষার খাতায়।" তো উনি সম্ভবত আমার এই কথাটাতে খুব মাইন্ড করেছিলেন। যে কারণে উনি আমার খাতাটা সম্ভবত আলাদাভাবে মার্ক করেছেন। আমি আমি জানি না, বাট আমার ফেইল করার কথা না। তো মজার বিষয় হচ্ছে যে আমি ওটাতেই শুধু ফেইল করেছিলাম। বাকি সমস্ত ইউনিভার্সিটিতে আমি চান্স পেয়েছিলাম। আমি রাজশাহীতে ভর্তি হয়েছিলাম ইকোনমিক্সে। কিন্তু রাজশাহীতে ইকোনমিক্সে ভর্তি হওয়ার পরে আমার রাজশাহীতে ইকোনমিক্সের যেটা ভাই ব্রাদার ছিলেন, বড় ব্রাদার, তারা শুনলেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। পলিটিক্যাল সায়েন্স পাই, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাই বা আরো বেশ কয়েকটা সাবজেক্ট যেগুলো আছে এগুলো পাই। আমি নাকি সেখানে এটা বাদ দিয়ে আমি রাজশাহীর মতো এরকম একটা জায়গায় থাকবো। তো উনারা আমার কথা শুনে খুব হতাশ। উনি বললেন যে এখানে তো আসলে পড়াশোনার পরে আমরা সবাই ঢাকামুখী হই। মাস্টার্স পাস করে ওখানে গিয়ে ১-২ বছর ব্যয় করে আমরা চাকরি খুঁজি। আর তুমি এরকম একটা চান্স পেয়ে তুমি কেন এরকম মিস করতেছো? তো আমি ভর্তি হয়েছিলাম সকালবেলা, বিকেলবেলা গিয়ে আমি ভর্তি ক্যানসেল করার চেষ্টা করলাম। তো বিষয়টা হচ্ছে এরকম যে ভর্তি হতে আমার লেগেছিল ১২ ঘন্টা। ভর্তি ক্যানসেল করতে গিয়ে আমার ১ সপ্তাহ সময় লেগেছিল এবং আমি ভয়ংকরভাবে ওই সময়গুলা মানে এদিকে আমার ঢাকা ইউনিভার্সিটিও চলে যায়, এদিকে আমার রাজশাহীতেও আমি ক্যানসেল করতেছি। শেষ পর্যন্ত আসলাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এ পড়লাম এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এ ক্লাস করতে গিয়ে আমি আ আ আমার সহপাঠী একজনের প্রেজেন্টেশন দেখেছিলাম। যেটাই মূলত আমাকে উৎসাহ দেয় হচ্ছে ডিবেটে আসা। ডিবেট করেছি আমি। আমি আ ইউনিভার্সিটি লাইফে ডিবেট অর্গানাইজেশনের সঙ্গে ছিলাম এবং ডিবেট অর্গানাইজেশনের সঙ্গে থাকতে গিয়েই আ আমার মূলত রেডিওতে আসা। 3 তে 4 এ অথবা 5 এ এরকম একটা সময়ে আ আমার গ্রামের পাশের স্কুল ছিল ওইটা। মানে নদী পার হয়ে যেতে হতো। তো ওই স্কুলে কালাম স্যার নামে একজন শিক্ষক ছিলেন। আল্লাহ মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। খুব রাগী দেখতে ছিলেন ভদ্রলোক। তো আপনারা দেখবেন যে তার বা তিনি মানে কাউকে যদি সম্বোধন করা হয় তার বা তিনি এবং উনি যদি খুব সম্মানিত ব্যক্তি হন তাহলে তারের পরে একটা চন্দ্রবিন্দু বসে। তো আমার মনে আছে যে ওই তার বানানের আমি বাংলাতে এখনো খুব একটা ভালো না। ফেসবুকে আমার বাংলা স্ট্যাটাসে প্রচুর বানান ভুল হয়। তো ওই তারের উপরে চন্দ্রবিন্দু দিতে আমি ভুলে গিয়েছিলাম। যে কারণে কালাম স্যার আমাকে প্রচুর পিটিয়েছিলেন। তো পিটিয়েছিলেন এবং এটা যেটা হচ্ছে আমরা ভাই-বোন, চাচাতো ভাই-বোন সবাই মিলে একসাথে পড়তাম। তো যেটা হয় যে আমাকে পেটালে স্কুলে মোটামুটি খবর হয়ে যেত যে কিবরিয়া আজকে মার খেয়েছে। তো সেটা হলো আমি বাড়ি যাওয়ার আগেই মোটামুটি বুঝতে পারলাম যে আ আমার মা নিশ্চয়ই জেনে গেছেন। তো এরকম একটা ঘটনা সেকেন্ডে তে যখন আবার ঘটলো, তখন আমি শুনলাম যে একটু পরে দেখলাম যে আমার মা স্কুলে এসে উপস্থিত। এসে আমাকে জিজ্ঞেস করছে, "তুমি নাকি মার খেয়েছো?" বললাম যে, "এরকম।" তো উনি আসলে শিক্ষককে বারণ করতে এসেছিলেন যাতে আমার গায়ে হাত না তোলে। তো এরকম একটা ঘটনা আছে। পরবর্তী থেকে কালাম স্যার কখনোই আমার গায়ে হাত তোলেন নাই।
তবে আমি মোটামুটি আসলে মার খাওয়ার মতো স্টুডেন্ট ছিলাম না। অঙ্কে ফেল করতাম। অঙ্ক দেখলে আমার গায়ে জ্বর চলে আসতো এবং এমনও ঘটনা আছে যে অঙ্ক পরীক্ষার যেদিন আমি পরীক্ষা দিতে যাবো ওইদিন সকালবেলা বাসায় মিলাদও দেওয়া হয়েছে যাতে আমার ছেলে পাস করে। এবং আম আমার মনে আছে অঙ্কে আমি ক্লাস 5-6 এর সম্ভবত আমাদের সময় তো সেমেস্টার ছিল না, সাময়িক ছিল। ১ম সাময়িক, ২য় সাময়িক, ৩য় সাময়িক। ১ম সাময়িক পরীক্ষায় আমি ৮২ না ৮৩ পেয়েছিলাম। এটা মোটামুটি গ্রামে রটে গিয়েছিল যে কে দিয়ে অঙ্কে লেটার মার্কস পেয়েছে। আমি অঙ্কে এতটা খারাপ ছিলাম এবং আমার টেনশনের বিষয় ছিল একটাই যে আমি এসএসসিতে তো সব সাবজেক্টে পাস করব। ভালো মার্কস নিয়ে পাস করব। কিন্তু অঙ্কে পাস করব না এবং ডেফিনিটলি আমি অঙ্কে ফেল করব যে কারণে আমার এসএসসি পাস করা হবে না। তো আমার জীবনের অন্যতম মানে ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন হচ্ছেন আমার স্কুলের শিক্ষক। এটা তুমি অবশ্যই রাখবা। উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক। উনি এখন সম্ভবত আম ঢাকার মাটিকাটা এরিয়ার কোনো একটা ক্যান্টনমেন্ট স্কুলে উনি পড়ান। শ্রদ্ধেয় মজনুর রহমান। আ উনি অঙ্কের শিক্ষক ছিলেন। এই মানুষটা যদি আমার লাইফে না আসতো, আল্লাহই ভালো জানেন হয়তো আমার জীবনটার মানে একাডেমিক শিক্ষাটা তো অন্যরকম হইতো। উনি আমাকে এত সুন্দর করে অঙ্ক বুঝিয়েছেন, এত প্র্যাকটিস করিয়েছেন যে আমার মনে আছে আমি অঙ্কে ১০০ তে ১০০ পাওয়ার যোগ্যতা রাখতাম। কিন্তু প্লাস মাইনাসে একটু ভুল করেছিলাম যে কারণে আমি এসএসসিতে অঙ্কে সম্ভবত আমি ৯১ অথবা ৯২, ৯১-৯২ মধ্যে দুটোর মধ্যে একটা হবে এটা পেয়েছিলাম। এবং আমি একটা লেটার মার্ক নিয়ে আমি এসএসসিতে হিউম্যানিটিজ গ্রুপ থেকে স্টার মার্কস পাই। জীবনের অঙ্কের গল্পটাকে একটু বলবা। জীবনের অঙ্ক কি মিলাতে পেরেছো এখন পর্যন্ত? জীবনের অঙ্ক মেলানো খুব জটিল একটা জায়গা। প্রত্যেকটা গল্প আপনারা যারা জীবন গল্প শোনেন, আমরা যেটা প্রচার করি YouTube এ বলেন, এখন তো YouTube এ সবসময় রেডিওতেই যায়। তো এগুলো আসলে এই মানুষগুলোর গল্প না, এগুলো আমাদেরই গল্প। আমার গল্প, আপনার গল্প, তোমার গল্প। হ্যাঁ? তো সব গল্পগুলোই জটিল। আসলে কোনো মানুষের লাইফে আসলে উইথআউট মানে কমপ্লেক্সিটি ছাড়া না। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি আমার লাইফেও কিছু জিনিস আছে পাওয়া, চরম পাওয়া, কিছু জিনিস পাওয়া না, অপ্রাপ্তির আছে। কিছু জিনিস আছে যা চাইনি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। কিছু জিনিস আছে যেটা আমার আসলে এক্সপেক্টেড ছিল না, সেগুলো চলে এসছে। সবকিছু মিলিয়ে যদি বলতে বলো তাহলে আমি আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি। কেন হ্যাপি? আমি যেই গ্রামটা থেকে উঠে এসছি, আমি যেই পরিবেশটা থেকে উঠে এসছি, সেই জায়গাটা থেকে আমি এখন যে জায়গাটায় যে অবস্থানে আছি, যতটুকু পেয়েছি, এতটুকু আসলে অনেকেই পায়নি। আমার ওই পরিবেশ থেকে যারা আ আমার সমসাময়িক বড় হয়েছেন বা অনেকেই পায়নি, অনেকেই পৃষ্ঠপোষকতাভাবে ঝরে পড়েছেন। তো সেই দিক থেকে আমি খুব ভাগ্যবান এবং আমি খুব লাকি মনে করি নিজেকে যে আল্লাহ আমাকে এতটুকু দিয়েছেন। আর আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি যে এটা অনেকেরই ভাগ্যে হয় না। মানে অনেক ঘটনা তো তোমাকে আশা জাগায়। খুব মানে আমাদের দর্শকরা আশান্বিত হবে এরকম কোনো ঘটনা কি এই মুহূর্তে মনে পড়ছে? যেটা তোমার জীবনে আশা জাগিয়েছে অনেক বড়। আমি জীবনে বহুবার হোঁচট খেয়েছি। আমি জীবনে হোঁচট খেয়েছি। আমার এই গল্পগুলো আসলে অ্যা অনেকেই জানে না। হয়তো কাছের ২-১ জন বন্ধু জানে। আমার হোঁচট খাওয়ার জায়গাটা যেমন যদি বলি আমি ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট ক্লাস 7th তো অনার্সে, মাস্টার্সে 5th তো আমি আসলে আমার ইউনিভার্সিটি লাইফে বুঝে উঠতে গেই বা আমি একটা ধরেন একটা গ্রামের একটা ছেলে যে আসলে ঢাকা শহরে কখনো আসেনি। সে এসে ঢাকা শহরটা বোঝা বা সাবজেক্টটা বোঝা আমার সবসময় ছিল আমি ফার্স্ট ক্লাস পেতে হবে। কিন্তু আমি ওই পরিবেশটা বুঝতাম না। একটা নোট কোথায় পাওয়া যায় এটা বুঝতাম না। আমার মনে আছে আমি লাইব্রেরিতে যেতাম, টিচার যেই পাতাগুলোর কথা বলে দিত আমি বইয়ের ভিতরে গিয়ে দেখতাম সব পাতা আছে কিন্তু ওই ২ টা পাতা নাই। ওই ২ টা পাতা কাটা। তো এরকম একটা ছেলে মানে বছর ঘুরতে চলে গেল, ১-২ বছর চলে গেল এখনো ইউনিভার্সিটি ঠিকমতো মানে ক্লাস বা অ্যাডজাস্ট করতে পারতেছে না। আমি ১ম বছর আমার মনে আছে আমি একটা সেমি বস্তি টাইপ জায়গাতে থাকতাম। আমি হলে ঢুকি নাই বিকজ আপনারা গেস করতে পারবেন যে আমি তাহলে কিরকম একটা পরিবেশ থেকে এসেছি। আমার ধারণা ছিল টেলিভিশনের নাটক দেখে যে ইউনিভার্সিটির হলে থাকা মানে হচ্ছে গুলি খেয়ে মরে যেতে হবে। এটা আমাদের হ্যাঁ, এবং আমি হলে উঠতাম না ১ বছর। যখন আমার দেখা গেল বাইরে থেকে আমার ক্লাস করতে খুব সমস্যা হচ্ছে তখন আমি উঠলাম। ওঠার পরে লাইফ অন্য একটা লাইফ। তো এগুলো বুঝে উঠতে ১-২ বছর চলে গেল এবং আমার একজন শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক তার একটা বড় রকমের ভুল হলো। তো 2nd ইয়ারে আমার যেটা হলো যে আমি ফার্স্ট ক্লাস থেকে বিচ্যুতি ঘটে গেল আমার। ফার্স্ট ক্লাস থেকে যখন আমার বিচ্যুতি ঘটে গেল তারপরে আমার যে ফিরে আসা এবং আমার নিজের পজিশনিং করা। আমি এটা একটা জাস্ট ঘটনা বলতেছি। এরকম ঘটনা আমার লাইফে বহুবার হয়েছে এবং বিভিন্নভাবে হয়েছে। আম সব আসলে এভাবে বলাও যায় না। তো সেই জায়গাটা থেকে আমি দেখেছি যতবার হোঁচট খেয়েছি, কখনো আস্থা হারাইনি আল্লাহর উপরে, কখনো বিশ্বাস হারাইনি এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আল্লাহ মানে যখন মনে হতো না কিছুই সম্ভব না এরপরে, তারপরে এত বেশি সম্ভব হয়েছে, এত বেশি রিটার্ন দিয়েছে, এটা অচিন্তনীয়। এবং সেদিন আপনারা জানেন হয়তো ব্র্যান্ডিং বাংলাদেশে আপনারা দেখেছেন আমি সেখানে আম সুশান্তের একটা ইন্টারভিউ করছিলাম। উনি ৩০তম বিসিএস এর ১ম হওয়া।
তো উনি বলছিলেন যে ঈশ্বর যখন কোনো উপহার দেয় আপনাকে, সেই উপহার ছোট হয় না, সেই উপহার অনেক বড়। তো আমি বলতেছি যে আল্লাহ যখন মানুষকে খুশি করার জন্য চেষ্টা করেন, তো মানুষ যে প্রত্যাশাটা করে তার থেকে আল্লাহ অনেক বেশি কিছু দেন। তো আমার লাইফে এরকম ঘটনা বহুবার হয়েছে এবং আমি যে রিটার্ন পেয়েছি সেই রিটার্ন থেকে মানে অচিন্তনীয় রিটার্ন। ওয়াসিমের গল্পটা একজন রিক্সা চালক। সে আল্টিমেটলি এগুলো আসলে একেকটা গল্প একেকটা উপাখ্যান। সে রিক্সা চালিয়ে সে তার ফ্যামিলির এত বাজে অবস্থা, সে তার ঘরের চালটা নিজের না, মাটির পা যেখানে মাটি রাখে সেটা তার নিজের না। সেই অবস্থায় আম তার একটা ছেলে এম পাজ ক্লাস 1 বা 2 তে পড়ে, তাকে সে গ্যারেজে দিয়ে দিয়েছে। তার ছোট একটা মেয়ে, তার একটা মা, তার বউ এবং অসাধারণ গল্প। আপনারা যারা দেখেছেন তারা আপনারা জানেন। সেই অবস্থায় তার বোন, তার ভাই সবাইকে নিয়ে সে ওই ঘরটার মধ্যে থাকতো। সে কাউকে ছেড়ে চলে যায়নি। এই ওয়াসিম। তো এই গল্পটা আমি প্রচার করেছিলাম। তার মেয়ে, তার মা, এই যে গল্পটা আপনার পার্টটা আপনারা জানেন না। এটা বলাটা উচিত হবে কিনা আমি জানি না। না বলো। সেটা হলো যে আমি যখন ওই ব্রেকগুলাতে থাকি, আপনারা তো একটানা ১ ঘন্টা দেখেন। তো যখন ব্রেকটা নিয়ে ফেলি ২০ মিনিট পর, ২৫ মিনিট পরে আবার নতুন করে টেকগুলা যখন নেই, তো ২০ মিনিট টেক লাস্টের দিকে যখন আসতেছে, তখন ওয়াসিমের মা আমার এটা তো আর রেকর্ডিং এ ছিল না। ওয়াসিমের মা আমাকে বলতেছে যে, "বাবা, আমার অনেক ফল খাইতে ইচ্ছা করে। আমার ২ টা আমার জন্য ২ টা আপেল কিনে দাও।" তো হ্যাঁ, আমাকে বলতেছে। তো আমি বললাম যে, "আপনাকে আমি এটা মানে আপনাকে আমি ফ্রুটস কিনে দিব। আপনি গল্পটা বলা শেষ করেন।" তারপর তো শেষ হলো। শেষ হওয়ার পরে আমি তার আগেই আমি লোক পাঠিয়ে দিয়েছি যে, যতগুলো ফ্রুট পাও, যেরকম ফ্রুট পাও ২ ব্যাগ একদম ফ্রুট নিয়ে আসো।" গুলশানেই। এই অফিসে এই ঘটনা। তো ফ্রুটস নিয়ে আসছে, তাকে দেওয়া হয়েছে। তো বলছে, "বাবা আমি খাইতে পারি না তো, আমার নাতি-নাতনি আছে ওদেরকে দিয়ে দিই। মানুষের থেকে দেয় এমনি দিছে।" বলছে, "আমি এমনভাবে দিব আপনাকে, মানে এমনভাবে দিছি যাতে উনি নাতি-নাতনিকে দিয়েও খেতে পারে। মোটামুটি ১০-১৫ দিন খেতে পারে।" তো এই গল্পটা আমি এই কারণে বলতেছিলাম, যখন আমি ওয়াসিমের বাচ্চাটাকে নিয়ে আসলাম, ওয়াসিমের বাচ্চাটা দেখতেছি কাঁদতেছে। এটা তুমি যদি পারো দেখে নিও। স্টেজে কাঁদতেছে। স হ্যাঁ, তখন আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে, "হোয়াই? মানে তুমি কাঁদতেছো কেন?" তো ও আরো বেশি কান্না শুরু করছে। দ্যাট টাইম আই রিয়ালাইজ মাই ডটার। মানে আমারও তো একটা মেয়ে আছে। সো আমার মানে আমি জীবনে বহু কান্না হাইড করতে পারছি। কিন্তু ওই কান্নাটা আমি হাইড করতে পারিনি। আর রেডিওতে হয় কি? মানে কান্নাগুলো দেখা যায় না। সো অনেক গল্প এবং আমি একজন মুক্তিযোদ্ধার গল্প জানি যে উনি এতটাই দরিদ্র ছিলেন, এতটাই দরিদ্র ছিলেন যে উনি ১৬ই ডিসেম্বরে উনার একটা পতাকা আছে। উনি পতাকাটা ওড়ান। আ আর উনার ২ টা মেয়ে আছে। ছেলেটাকে উনি লেখাপড়া করাতে পারেননি। মেয়ে ২ টাকে পড়াচ্ছেন এবং ১ কেজি জিলাপি কেনেন। ১ কেজি জিলাপি কিনে উনি মানুষ আশেপাশে দেন। ওই ভদ্রলোকের গল্প প্রচারের পর ১ সপ্তাহ পর্যন্ত ওই ভদ্রলোকের চেহারা আমার মাথায় ঘুরতো। আমি রাস্তায় হাঁটতে গেলে, বাইক চালাতে গেলে, তখন কারণ বাজার অফিস ছিল। আমি এবিসি রেডিওর কথা বলতেছি। তখন আল্টিমেটলি কন্টিনিউয়াসলি আমার মাথায় ঘুরতো। তো অনেক গল্প আছে এরকম যে অনেক ইমপ্যাক্ট তৈরি করে নিজের মধ্যে। আবার কিছু গল্প আমার মধ্যে কোনো ইমপ্যাক্ট তৈরি করে না। কিন্তু অসংখ্য মানুষের মধ্যে করে। তোমার স্বপ্নটা, আগামীর স্বপ্নটা যদি বলো। মানে আমার একটা স্বপ্ন আছে। আমার স্বপ্নটা হচ্ছে ইনফ্যাক্ট আমার ২ টা স্বপ্ন। আ আমি শেষ জীবনে কৃষির সাথে যুক্ত হতে চাই। কৃষি, এগ্রিকালচার। আ মানে নিজে রোপণ করে, নিজে বপন করে, সেখানে শস্য উৎপাদন করে, সেই শস্য নিজের শরীরে ধারণ করা। মানে এটা যে আত্মতৃপ্তির জায়গাটা। আমার বাপ-দাদারা কৃষক ছিলেন। আমি খুব গর্ব সহকারে বলি। আমি মনে করি বাংলাদেশের ৮০% ৯০% মানুষের জীবনেই এটা সত্য। তো ওই কৃষি জায়গাটায় যাওয়া। কোন পরিচয়টা দিতে তুমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করো? আচ্ছা, স্বাচ্ছন্দ্য বোধের যে ব্যাপারটা সেটা আসলে আমি বরং এভাবে একটু বলি। সেটা হলো যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বা আমার যে একাডেমিক পড়াশোনা, সেখানে আসলে সবাই ধরে নিয়েছিল হয় আমি শিক্ষকতা পেশায় আসবো অথবা আম আমি বিসিএস করব। তো দুটোর একটাও আমার হয়নি, যাওয়া হয়নি বা আমি যেতে পারিনি। আমি যেটাই বলি না কেন। তো আমি আসলে রেডিও আমার ক্যারিয়ার হবে এটা আমি কখনোই চিন্তা করি নাই। কারণ রেডিওটা আমার যেটা ছিল যে আমার সব ছেলেমেয়েরা আসলে ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা পার্ট টাইম টিউশনি করে। টিউশনি করে পয়সা রোজগার করে। তাদের লাইভলিহুড এর জন্য প্রয়োজন হয়। আর রেডিওটা আমার ছিল সেই পার্ট টাইম এর জায়গাটা। তো ওইটাই যে আমার ফুল টাইম প্রফেশন হবে এটা আমি কখনোই চিন্তা করি নাই। তো হয়ে গেল এবং স্বাচ্ছন্দ্যবোধের জায়গায় আমি একসময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছি। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি লম্বা একটা সময় ছিলাম। তারপরে আমি যদি বলি সেটাও রেডিও কেন্দ্রিক। তারপরে আমি যদি বলি উপস্থাপনাটা আসলে আমি কখনোই আমার আসলে ফুল টাইম ক্যারিয়ার হবে এটা আমি কখনো চিন্তা করিনি। তো সেই জায়গাটা থেকে আসলে কাজ করে যাচ্ছি। বরং যদি পরিচয়ের জায়গাটা আসে তাহলে আমি আসলে শুধু কিবরিয়া নামেই পরিচিত হতে পারতাম। আমার কাছে যেটা মনে হয়। আর যে নামটা
আমি না রাখলেও পারতাম। কিন্তু আমি খুব সচেতনভাবেই আরজে নামটা রেখেছি এই কারণে যে আরজে একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে। আপনারা দেখবেন যে রেডিও ইন্ডাস্ট্রির বয়স ২০০৬ সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশে। সো এখন আমরা ২০২০ সালে কথা বলছি। ১৪ থেকে ১৫ বছর বয়স। এই ১৫ বছর আম আরজে বা রেডিও জকি যে শব্দটা আমরা ইউজ করি সেটা আ যে কমিউনিটি এখানে প্রায় ১০০ এর কাছাকাছি ছেলেমেয়েরা কাজ করেছে বা করছে। তো এটা এই যে কমিউনিটিটা, এই কমিউনিটিটা এই দুটো শব্দ দিয়েই পরিচিত। তো সেই জায়গাটা থেকেই আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি এই কমিউনিটির প্রতিনিধিত্ব করি, সুতরাং এই আরজে শব্দটা থাকুক কিবরিয়ার পাশে। তো এইজন্য দেখবেন যে আমার যে Facebook আইডি সেখানেও ব্র্যাকেটে আরজে কিবরিয়া লেখা। আবার আমার পেজটা তো আছে আরজে কিবরিয়া নামে। কিন্তু আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি গণমাধ্যম কর্মী। মানে আমি একজন মিডিয়া কর্মী। এইটা বললেই আমার বেটার ভালো লাগে। কারণ আমি আসলে ভ্যারাইটিজ অফ ওয়ার্ক করেছি। যেটা একটু আগে শান্তনু আ আমার পরিচয়ে বলতেছিল। যে টেলিভিশনে কাজ করেছে বা ইনফেক্ট করছি এখনো। রেডিওতে কাজ করছি প্রায় ১৪ বছর। বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রির বয়স আর আমার ক্যারিয়ারের বয়স একই। তো সেই জায়গাটা থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। তারপরে আপনার আরো বেশ কিছু কাজ করেছি। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে গণমাধ্যমের সঙ্গে ছিলাম তো গণমাধ্যম কর্মী এটাই বরং বেটার বলা। এমনিতেই বেশি প্রচলন। তাহলে তুমি This is amazing. Zero. G block. G.